নমস্কার বাচ্চারা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বায়োলজির একটা ভীষণ ইন্টারেস্টিং আর খুব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে পড়াশোনা করব। সেটা হলো উদ্ভিদ কলা বা প্লান্ট টিস্যু। দেখো, তোমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও না কেন, ডাব্লিউবিপি, আরআরবি, এসএসসি বা ডাব্লিউবিসিএস এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তাই খুব মন দিয়ে ক্লাসটা করবে, কেমন? চলো তাহলে আর একদম দেরি না করে শুরু করে দিই। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেছো কখনো যে একটা ছোট্ট চারা গাছ কি করে ওটা আস্তে আস্তে অত বড় হয়ে যায়, লম্বা হয়, আবার মোটাও হয়? কি করে হয় বলো তো? এর পেছনের আসল রহস্যটা কি? এই সব প্রশ্নের উত্তরই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের টপিকে। আর সেটা কি? ঠিক ধরেছ, উদ্ভিদ কলা। তো পড়া শুরু করার আগে আমাদের একদম প্রথমে যেটা জানতে হবে সেটা হলো এই কলা বা টিস্যু জিনিসটা আসলে কি, তাই তো? আচ্ছা, খুব সহজ করে বলছি, শোনো। যখন অনেকগুলো কোষ, যাদের উৎস বা জন্ম একই জায়গা থেকে, আর তারা সবাই মিলেমিশে একটা নির্দিষ্ট কাজ করে, তখন ওই কোষের দলটাকে আমরা বলি কলা বা টিস্যু। ধরো, যেমন একটা ইটের ওপর ইট রেখে একটা দেওয়াল তৈরি হয়, আর সেই দেওয়ালের কাজ হলো ঘরটাকে ধরে রাখা। ঠিক তেমনই সহজ না? বেশ, তাহলে চলো, ম্যাপ অনুযায়ী আমাদের প্রথম স্টপেজ হলো ভাজক কলা, ইংরেজিতে যাকে বলে মেরিস্টেম্যাটিক টিস্যু। এটাকে না তোমরা সহজ করে বলতে পারো উদ্ভিদের গ্রোথ ফ্যাক্টরি বা বৃদ্ধির কারখানা। কারণটা কি? কারণ গাছের যেখানে যেখানে বৃদ্ধি হয়, মানে ধরো গাছটা লম্বা হচ্ছে বা মোটা হচ্ছে, সেই সব জায়গাতেই এই ভাজক কলাকে পাওয়া যায়। এবার চলো দেখি, এই যে বৃদ্ধির কারখানা, এর কোষগুলোর বৈশিষ্ট্য কি কি। দেখো, প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই কোষগুলো বিভাজন করতে পারে। মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এভাবে বাড়তে পারে। আর যেহেতু এদের মূল কাজই হলো বিভাজন করা, তাই এদের বাকি বৈশিষ্ট্যগুলো সেভাবেই তৈরি হয়েছে। যেমন ধরো, এদের কোষ প্রাচীরটা খুব পাতলা হয়। কেন বলো তো? আরে বাবা, প্রাচীর যদি মোটা হয় তাহলে কোষটা সহজে ভাগ হবে কি করে, তাই না? আবার এদের সাইটোপ্লাজম খুব ঘন হয়, আর নিউক্লিয়াসটা বেশ বড়সড় হয়। কারণ এদের তো সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, নতুন কোষ তৈরি করতে হয়। আর সবশেষে দেখো, কোষগুলো একদম গায়ে গায়ে লেগে থাকে, ওদের মধ্যে কোনো ফাঁক নেই। কেন? যাতে বিভাজনের সময় শক্তি বা পুষ্টির কোনো অপচয় না হয়। দেখলে তো, প্রত্যেকটা বৈশিষ্ট্যের পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে, মুখস্থ করার কিচ্ছু নেই। এবার খুব মন দিয়ে এই টেবিলটার দিকে তাকাও। এই ভাজক কলাকে ওরা কোথায় আছে তার ওপর ভিত্তি করে ৩ ভাগে ভাগ করা হয়। খুব সোজা। দেখো, প্রথমটা কি? অগ্রস্থ বা অ্যাপিক্যাল মেরিস্টেম। অগ্র কথাটার মানে কি? ডগা। তাই এটা কোথায় থাকবে? একদম ঠিক, মূল আর কাণ্ডের ডগায়। আর এর কাজ কি হবে? গাছকে লম্বায় বাড়ানো। এরপর আসছে পার্শ্বস্থ বা ল্যাটারাল মেরিস্টেম। পার্শ্ব মানে পাশে, তাহলে এটা থাকবে গাছের পাশে, মানে তার বের বরাবর, আর গাছকে মোটা হতে সাহায্য করবে। আর শেষে হলো নিবেশিত বা ইন্টারক্যালোরি মেরিস্টেম। এটা একটু আলাদা। এটা থাকে পর্বের গোড়ায়, যেমন ধরো ঘাস বা বাঁশগাছের গাঁটের কাছে, আর ওখান থেকে পর্ব মধ্যে দৈর্ঘ্য বাড়ায়। এজন্যই দেখবে ঘাস কেটে দিলেও আবার কি সুন্দর তাড়াতাড়ি বেড়ে ওঠে। আচ্ছা, ভাজক কলা তো বিভাজিত হয়ে অনেক নতুন নতুন কোষ তৈরি করল। এবার সেই নতুন কোষগুলোর কি হবে? ওরা যখন বড় হয়ে যায়, পরিণত হয়, তখন ওদের আর বিভাজন করার ক্ষমতা থাকে না। তখন ওরা এক একটা নির্দিষ্ট দায়িত্ব নিয়ে নেয়, এক একটা নির্দিষ্ট কাজে লেগে পড়ে। এই পরিণত কোষগুলোকেই আমরা বলি স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। মানে এরা হলো গাছের পাকা মাথার কর্মচারী, যাদের কাজগুলো একদম নির্দিষ্ট। এই স্থায়ী কলা আবার দু রকমের হয়, সরল আর জটিল। আমরা প্রথমে সরল স্থায়ী কলা নিয়ে পড়ব। এই সরল কলা ৩ ধরনের। টেবিলটা দেখো। প্রথমটা হলো প্যারেনকাইমা। এর কোষ প্রাচীর পাতলা, আর এরা সজীব মানে জীবিত কোষ। এদের প্রধান কাজ হলো খাবার তৈরি করা আর সেটা জমিয়ে রাখা। এরপরেই আছে কোলেনকাইমা। এদের কোষ প্রাচীরের কোণাগুলো একটু মোটা হয়। এরাও কিন্তু সজীব। এদের কাজ হলো গাছকে নমনীয়তা দেওয়া, যাতে ঝড়ে বাতাসে সহজে ভেঙে না যায়। আর সবশেষে আসছে স্ক্লেরেন কাইমা। এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মাথায় ঢুকিয়ে নাও। এদের কোষ প্রাচীরে লিগনিন জমে খুব খুব শক্ত আর মোটা হয়ে যায়, আর এরা হলো মৃত কোষ। এখন প্রশ্ন হলো, মৃত কেন? কারণ এদের একমাত্র কাজ গাছকে যান্ত্রিক দৃঢ়তা দেওয়া, মানে একদম পাথরের মতো শক্ত সাপোর্ট দেওয়া। কোষটা যদি জীবিত থাকতো তাহলে তো সেটা একটা দুর্বল জায়গা হতো, তাই না? তাই মৃত কোষই সবচেয়ে ভালো সাপোর্ট দিতে পারে।
এই স্ক্লেরেনকাইমার একটা দারুণ উদাহরণ দিই, যেটা পরীক্ষায় প্রায়ই জিজ্ঞাসা করে। তোমরা নারকেলের ছোবড়া দেখেছ তো? কি ভীষণ শক্ত হয়। ওই ছোবড়াটা কিন্তু আসলে এই স্ক্লেরেনকাইমা কলা দিয়েই তৈরি। যেহেতু এটা মৃত আর লিগনিন জমে শক্ত, তাই ছোবড়াটাও এত শক্ত। এটা কিন্তু একদম ভুলবে না। আচ্ছা, আরেকটা মজার জিনিস বলি। এই যে কচুরিপানা বা পদ্মপাতা, এরা কি করে জলের ওপর ভেসে থাকে বলো তো? এর রহস্যটা লুকিয়ে আছে প্যারেনকাইমা কলার মধ্যে। কিছু কিছু জলজ উদ্ভিদের প্যারেনকাইমা কোষের মাঝে বড় বড় ফাঁকা জায়গা থাকে, যেখানে বাতাস জমে থাকে। একে বলে এয়ার স্যাক। এই বাতাস জমার ফলে ওরা হালকা হয়ে যায় আর দিব্যি জলের ওপর ভেসে বেড়ায়। দেখলে প্যারেনকাইমার কত কাজ। বেশ, সরল কলা তো আমরা বুঝে গেলাম। এবার আমরা আসছি জটিল স্থায়ী কলার আলোচনায়। এদের জটিল বলা হয় কেন? কারণ এরা সরল কলার মতো একরকম কোষটি তৈরি নয়, বরং বিভিন্ন ধরনের কোষ মিলেমিশে তৈরি হয়। এদের প্রধান কাজ হল উদ্ভিদের পরিবহন ব্যবস্থাটা সামলানো। মানে ধরো একটা বড় বিল্ডিংয়ের যেমন জলের পাইপলাইন থাকে, ঠিক তেমনই গাছের সারা শরীরে জল, খনিজ আর খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব এদের। এই পরিবহন ব্যবস্থার দুটো প্রধান অংশ হল জাইলেম আর ফ্লোয়েম। আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, তাই খুব খুব মন দিয়ে শোনো। জাইলেমের কাজ হল মূল থেকে জল আর খনিজ লবণ শোষণ করে গাছের পাতায় পৌঁছে দেওয়া। মানে এর রাস্তাটা সবসময় নিচ থেকে উপরের দিকে, তাই এর পরিবহনকে বলা হয় ঊর্ধ্বমুখী বা একমুখী। অন্যদিকে ফ্লোয়েমের কাজ হল পাতায় যে খাবারটা তৈরি হলো, সেই খাবারটা গাছের সমস্ত অংশে, উপরে, নিচে, ডানে, বামে সব জায়গায় পৌঁছে দেওয়া। তাই এর পরিবহন হল উভমুখী। এবার একটা মনে রাখার ট্রিক বলি, যেটা কোনোদিন ভুলবে না। জ দিয়ে জাইলেম, জ দিয়ে জল। তাহলে জাইলেম কি পরিবহন করে? জল। আর ফ্লোয়েম, ফ্লো, সাউন্ড করে ফুডের মতো। তাহলে ফ্লোয়েম কি পরিবহন করে? ফুড বা খাবার। কেমন লাগলো ট্রিকটা? জাইলেম নিয়ে আরও 3টে পয়েন্ট বলছি, যেগুলো পরীক্ষার জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। পয়েন্ট করে খাতায় লিখে নিতে পারো। 1 নম্বর, আমরা যে গাছের কাচ দেখি, ফার্নিচার বানাই, সেই কাচটা আসলে সেকেন্ডারি জাইলেম। 2 নম্বর, জাইলেমের সজ্জাকে বলা হয় এন্ডার্ক। এর মানে হলো নতুন কোষগুলো কেন্দ্র থেকে পরিধির দিকে তৈরি হয়। আর 3 নম্বর, এবং এটা প্রায়ই পরীক্ষায় আসে, গাছের গুঁড়ি কাটলে যে গোল গোল রিং দেখতে পাওয়া যায়, যেগুলোকে বর্ষবলয় বলে, সেগুলো গুণে কিন্তু গাছের বয়স বের করা যায়। আর এই পদ্ধতিটার একটা খুব সুন্দর নাম আছে, ডেন্ড্রোক্রোনোলজি। এই নামটা কিন্তু একদম ভুললে চলবে না। বেশ, তাহলে আমরা উদ্ভিদ কলার প্রধান ভাগগুলো খুব ভালো করে বুঝে গেছি। এবার আমরা আরও কয়েকটা ছোটখাটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টপিক দেখে নেব। এগুলো থেকে না প্রায় পরীক্ষায় এমসিকিউ চলে আসে, তাই এই অংশটা মন দিয়ে করলে কিন্তু কয়েকটা নম্বর একদম পাকা। চলো দেখে নিই। প্রথমেই আসছে বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। এটা কি? এটা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে গাছ তার পাতা বা অন্যান্য অংশ দিয়ে তার শরীরের অতিরিক্ত জলকে বাষ্পের আকারে বাইরে বের করে দেয়। অনেকটা আমাদের শরীর থেকে যেমন ঘাম বেরোয়, ব্যাপারটা অনেকটা সেরকমই। আর এই বাষ্পমোচনের একটা খুব বড় উপকারিতা আছে। এই প্রক্রিয়ার ফলে গাছ শুধু নিজেকেই ঠান্ডা রাখে না, তার চারপাশের পরিবেশকেও বেশ ঠান্ডা করে দেয়। এই জন্যই তো দেখবে গরমকালে বড় কোনো গাছের নিচে দাঁড়ালে কি আরাম লাগে, তাই না? এবার এমন একটা টপিক বলছি যেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীর একটা কনফিউশন তৈরি হয়। মন দিয়ে শোনো। বাষ্পমোচনের মতোই আরেকটা প্রক্রিয়া হলো গাটেশন, কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর এই পার্থক্যটাই পরীক্ষায় আসে। মনে রাখবে, বাষ্পমোচনে জলীয় বাষ্প বেরোয়, যেটা আমরা চোখে দেখতে পাই না। কিন্তু গাটেশনে পাতার কিনারা থেকে তরল জলবিন্দু আকারে জল বেরিয়ে আসে। শীতকালে ভোরের বেলা ঘাসের ডগায় যে জলের ফোঁটাগুলো জমে থাকতে দেখো, ওটা কিন্তু শিশির নয়, ওটাই হলো গাটেশন। তোমরা তো জানোই, পরীক্ষায় প্রায়ই বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের নাম জিজ্ঞাসা করে। তো মনে রাখবে, এই যে বাষ্পমোচনের হার, মানে কতটা জল বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, তার নাম হলো গ্যানোংপোটোমিটার। নামটা একটু কঠিন, কিন্তু 2-3 বার বললেই মনে থেকে যাবে, গ্যানোংপোটোমিটার। চলো এবার আরও কয়েকটা ওয়ান লাইনার তথ্য ঝটপট জেনে নিই। এগুলো সরাসরি এমসিকিউতে আসে। 1. আমরা যে তুলো ব্যবহার করি তার আঁশ আসলে সেলুলোজ দিয়ে তৈরি। 2. তুলা উৎপাদনের সঙ্গে জড়িত বিপ্লবকে বলা হয় সিলভার ফাইবার বিপ্লব বা রূপালী তন্তু বিপ্লব।
আর ৩ পাতার মধ্যে যে পত্ররন্ধ্র থাকে যা দিয়ে গ্যাস বিনিময় হয় তার দুই পাশে দুটো সহকারী কোষ থাকে, এদেরকে বলা হয় সাবসিডিয়ারি সেল। এদের কাজ হলো পত্ররন্ধ্রকে খুলতে আর বন্ধ হতে সাহায্য করা। এই 3টে পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব ভালো, তোমরা খুব মন দিয়ে শুনেছ। আমরা প্রায় পুরো অধ্যায়টাই শেষ করে ফেলেছি। এবার চলো পরীক্ষার আগে শেষ মুহূর্তে যেভাবে চট করে একবার রিভিশন দিতে হয় ঠিক সেভাবে আমরা পুরো বিষয়টাকে একবার ঝালিয়ে নিই, তাহলে সবটা মাথায় একদম পরিষ্কার হয়ে যাবে। কেমন? একবার নিজেরা মনে করার চেষ্টা করো তো, আজকে আমরা কি কি শিখলাম। দেখো, প্রথমে আমরা জেনেছি কলা কাকে বলে আর তার প্রকারভেদ। তারপর আমরা পড়েছি ভাজক কলা নিয়ে, যা হলো উদ্ভিদের বৃদ্ধির কারখানা। এরপর আমরা 3 ধরনের সরল স্থায়ী কলা, প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা আর তাদের কাজ নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা দেখেছি উদ্ভিদের পরিবহন ব্যবস্থা, মানে জাইলেম আর ফ্লোয়েমকে। আর সবশেষে বাষ্পমোচন আর গুটেশনের মধ্যেকার আসল পার্থক্যটা কি সেটাও পরিষ্কার করে বুঝেছি। এবার আমি যে কয়েকটা পয়েন্ট বলবো সেগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে মাথায় একদম গেঁথে নিয়ে যাবে। এগুলো হলো গোল্ডেন পয়েন্টস। ১. জাইলেম জল পরিবহন করে এবং সেটা শুধু উপরের দিকে, আর ফ্লোয়েম খাদ্য পরিবহন করে সব দিকে। ২. নারকেলের শক্ত ছোবড়া মানেই হল স্ক্লেরেনকাইমা, যা একটা মৃত কলা। ৩. গাছের কাঠ আসলে সেকেন্ডারি জাইলেম। ৪. ডেন্ড্রোক্রোনোলজি দিয়ে গাছের বয়স মাপা হয়। আর ৫. গুটেশনে তরল জল বেরোয় আর বাষ্পমোচনে জলীয় বাষ্প। এই দুটো এক নয়। ব্যাস, এই কটা পয়েন্ট মনে রাখলেই দেখবে অনেক প্রশ্ন কমন পেয়ে গেছ। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাচ্ছি। একটু শান্ত হয়ে ভেবে দেখবে তো, যদি গাছপালাদের এই ভাজক কলা মানে ওদের বেড়ে ওঠার ক্ষমতাটাই না থাকতো, তাহলে আমাদের এই সবুজ পৃথিবীটা ঠিক কেমন দেখতে হতো? উত্তরটা নিয়ে অবশ্যই ভাববে। তোমাদের সবার পরীক্ষার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো করে পড়াশোনা করো, আবার পরের ক্লাসে দেখা হবে।